মহারাষ্ট্রের অকোলার কাছে এক আবর্জনার মধ্যে পুলিশ একজন মধ্যবয়স্ক মহিলা কবিতা সিন্ধের লাশ পায়। আর তদন্ত এমন একটা লাভ ট্রায়াঙ্গেলের দিকে ইঙ্গিত করে যা সবাইকে অবাক করে দেয়। দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। মেঘা, বলো কি হয়েছিল কবিতা, রাঘব আর প্রীতির মধ্যে? এক মিনিট দামি, এতে কারোর প্রাণ বাঁচতে পারে। না স্যার, প্রীতি তো আর কোনো ছেলে মানুষ নয়। দেখুন স্যার, বিয়ের জন্য প্রীতির মাই প্রস্তাব দিয়েছিল। উনি জানতেন যে আমি প্রীতিকে পছন্দ করি। উনি সমস্ত কথাবার্তা বলেছিলেন, প্রীতিকে রাজিও করেছিলেন। আমি ভেবেছিলাম ভালোই কথা, কিন্তু আমি ওনার প্ল্যানটা বুঝতে পারিনি। কিরকম প্ল্যান? উনি আমাকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। কে কাকে ফাঁসিয়েছিল মেঘা? সবকিছু বলো, গোড়া থেকে কি হয়েছিল জানতে চাই। কবিতার স্বামী 2 বছর আগে মারা গেছেন। ওর হার্টের অসুখ ছিল। খুব ভালো মানুষ ছিল, ওদের দুজনকে খুব ভালোবাসতো। কিন্তু স্যার, এমন হলে কার কি করার আছে? স্যার, কবিতার স্বামীর কাজের লোকজন ওকে কাজ দিয়েও সাহায্য করেনি। ওর হাতে কোনো টাকা পয়সাও ছিল না। 18 বছরের একটা মেয়ে ছিল। ও কোথায় যেত? ওই জন্য আমার বাড়িতে থাকতে এসেছিল। আজ থেকে তোমরা এখানে থাকবে আর সবকিছু এখানে রেখে দাও। মেঘা, এখন তুমি যদি আমাকে বাইরে শুতেও বলো না, তার জন্যও আমি রাজি আছি। ব্যাস, আমার প্রীতির জন্য খুব চিন্তা হয়। এর জন্য রোজগার করতে চাই। আমি কাজের কথা এক জায়গায় বলেছি, কিন্তু খুব খাটতে হবে। করতে পারবে? ব্যাস, একটু সুযোগ পেয়ে গেলে জীবন দিয়ে দেবো আমি। খুব ভালো কথা, চলো এখানে রেখে দাও। হ্যাঁ বাবা, চলো। কি ভারী। প্রীতি, প্রীতি তাড়াতাড়ি কর। প্রীতি, উফ, ছেড়ে দাও মেঘা, ওকে একাই ছেড়ে দাও। নিজের মেয়ের জন্য কবিতা দিন রাত খাটতো। ওর কাছে ওর মেয়ে সবকিছু ছিল। ওর জন্য কবিতা কিছু করতে চেয়েছিল। প্রীতিকে ভালো রাখার জন্য কবিতা যা খুশি করতে পারত। ও তো ওর মেয়েকে সুখে রাখতে চেয়েছিল, আর ওর ভবিষ্যতের জন্যও কিছু রাখতে চেয়েছিল। না খেতে পাওয়া মানুষটা একটা রান্নার কাজের জায়গায় কাজ পেয়েছিল, সারিকা টিফিন সার্ভিস সেন্টার। দেখতে দেখতে কবিতা ওখানে ভালো কাজ করতে শুরু করলো। এমনকি ওর মেয়ে প্রীতিকেও ওখানে কাজে ঢুকিয়ে দিয়েছিল, যাতে করে প্রীতি ওর চোখের সামনে সবসময় থাকে। আমার এখানে আসার 6 মাসের মধ্যেই কবিতা নিজের থাকার জন্য একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করেছিল। কবিতা খুব খাটতে পারত। মেঘা, তুমি আমার জন্য যা করেছো আমি জীবনেও ভুলতে পারবো না। এরকম বলো না কবিতা, বাঁচা মরাই তো জীবন। এখানে কেউ কারণ নয়। আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে বেঁচে থাকা কেন? নিজের খেয়াল রেখো, ঠিক আছে? স্যার, ওদের জীবনটা খুব ভালো কাটছিল, কিন্তু হয়তো প্রীতিকে নিজের জায়গায় কাজে লাগিয়ে কবিতা খুব ভুল করেছিল। ওখানে ওই রাঘব ওদের জীবনে আসে। এই রাঘব পান্ডে থাকে কোথায়? আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ, আমার কাছে ওর নাম্বার আছে। কবিতা একসময় দিয়েছিল। শোনো, কনস্টেবলকে বলো ওই নাম্বারের ডিটেলসটা বার করতে, আর সারিকা টিফিনে গিয়ে ওই রাঘবের বাকি ডিটেলসটা আনতে। আসলে কি ব্যাপারটা ঘটেছিল এই রাঘব আর কবিতার মধ্যে, কবিতা এবং প্রীতির মধ্যে, প্রীতি এবং রাঘবের মধ্যে, আর দীনেশ আর প্রীতির মধ্যে। আমার আর প্রীতির মধ্যে কোনো ভালোবাসা ছিল না। ও তো আমারই হয়ে গেছিল। ওই লোকে দেখলে যেরকম বলে সেই রকম। যখন ওখানে আমি রান্নার কাজটা পেয়ে যাই। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি। আমি করে নেব। কি বুঝেছিস? কি করবি? আমি আগে করেছি বাবু, আপনি টেনশন নেবেন না। ঠিক আছে, কাজটা মন দিয়ে করবি, বুঝেছিস তো? ঠিক আছে বাবু। যা।
শুনছেন? 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 কি হয়েছে? এই লাইটারটা কোথায়? ওই যেখানে সব সময় থাকে, চোখের সামনে। এখন চোখের জায়গায় যদি আলু থাকে তো কি করব? আরে আরে দিনেশ, সরে যাও। এটা তুমি কি করছো? উফ। আর তুই কেন হাসছিস প্রীতি? ওকে সাহায্য করার বদলে তুই আদা একটা। প্রীতি, আচ্ছা দিদি, হ্যাঁ, এই নতুন ছেলেটা দিনেশ খুব সরল, তাই না? শুনেছি কোনো নেশাও করে না, এমনকি তামাকও খায় না। আচ্ছা, খুব ভালো কথা। শুনেছি ভদ্র পরিবারের ছেলে, মা বাবার একটাই ছেলে। হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে। আর তাছাড়া ছেলেটার বিয়েরও বয়স হয়েছে, তাই না? হবে, একে যে বিয়ে করবে না, সেই মেয়েটা খুব সুখী হবে। হুম। কেমন আছো দিনেশ? আমি ঠিক আছি কবিতাদি, আপনি কেমন আছেন? ভালো লাগছে এখানে? হ্যাঁ, সব ভালো লাগছে। এখানকার লোকজন ভালো লাগছে? হ্যাঁ, সবাই খুব ভালো। কাউকে বিশেষ ভালো লাগছে তোমার? দেখো দিনেশ, খোলাখুলি জিজ্ঞেস করছি, বিয়ে করবে আমার মেয়ে প্রীতিকে? কি? আমি বলছি, আমার মেয়ে প্রীতিকে বিয়ে করবে তুমি? হ্যাঁ, আমি করতে রাজি, কিন্তু ও কি করবে? ও তো আমার দিকে দেখেই না। আরে ও তো বাচ্চা, ও তো ঠিক মতো বোঝেই না কোনটা ভালো কোনটা মন্দ। আমি যদি প্রীতিকে রাজি করিয়ে ফেলি, তাহলে তুমি তোমার বাবার সঙ্গে কথা বলবে তো? ওনারা আমার কথা কখনোই ফেলবে না। তোমার মুখে ফুল চন্দন। প্রীতির মায়ের তো আমার থেকেও বেশি তাড়া ছিল, সে চাইছিল যে আমার সাথে ওর বিয়ে হয়ে যাক। কেন? এটাই তো প্ল্যান ছিল স্যার, আমাকে ফাঁসানো হলো। আমি তো কিছু বুঝতেই পারলাম না, ওই যে বলে না প্রেমে অন্ধ, ওরকমই কিছু হয়ে গেছিল। কিন্তু জানি না কেন প্রীতির মা প্রীতিকে রাজি করিয়ে নিয়েছিল। তুমি ঘুমিয়ে পড়ো, আমি পরে ঘুমিয়ে পড়বো। কিছু কথা আছে, দরকারি? খুব দরকারি। বলো। তোর দিনেশকে কেমন লাগে? তার মানে? ওই দিনেশ তোকে খুব ভালোবাসে, হাঁ করে থাকে। দেখাশোনাও করবে বিয়ের পরে। কার বিয়ে? তোর আর দিনেশের বিয়ে? বিয়ের জন্য না, ভালোবাসার দরকার হয়। আমি ওকে ভালোবাসি না। বিয়ে তাকেই করা উচিত যে তোমাকে ভালোবাসে, কারণ ভালোবাসার মানুষকে ভালোবাসা খুব সহজ। তুমি কি বাবাকে ভালোবাসতে? বিয়ের পরে ভালোবাসা হয়েছে, তাও আস্তে আস্তে। ভালোবাসা সঙ্গে সঙ্গে বাড়ে না, আস্তে আস্তে বাড়ে। আর প্রীতি, ভালোবাসার মানে এই হয় খেয়াল রাখা, বিশ্বাস করা, আর এই বিশ্বাস করা যে মানুষটা সব দিক খুব খেয়াল রাখবে। মা, তুমিও তো আমাকে সেরকমই ভালোবাসো। ওই রোম্যান্সের ভালোবাসা অন্যরকম হয়। হতেই পারে, কিন্তু আমি তোর সঙ্গে কতদিন থাকবো মা? দেখ, দিনেশ খুব ভালো একটা ছেলে, জোর দিয়ে বলছি আমি। ও তোর সাথে খুব ভালো সংসার করবে, তোকে আর তোর বাচ্চাদের প্রাণ দিয়ে আগলে রাখবে। এরকম মানুষ খুব কম হয় রে। খুব ভালো করে চিন্তা কর মা। হুম? প্রীতি রাজি হয়ে গেছিল স্যার, প্রীতির মা ওকে রাজি করে নিয়েছিল। আর তোর বাড়ির লোকও মেনে নিল? এইভাবে স্যার, এক সপ্তাহে আশীর্বাদ হয়ে যায় আর 1 মাসের মধ্যে বিয়ে। আর 2 মাসের মধ্যে তোর আলাদাও হয়ে গেলি। এবার বলেই দে, আলাদা কেন হলি? স্যার আমি বললাম না, ও আমাকে ঠিক পছন্দ করতো না।
ও আমাকে ভালোবাসতো না স্যার। তোর কি মনে হয় তোর এই গল্পকে আমরা বিশ্বাস করব? ভালোভাবে জিজ্ঞেস করছি, ভালোভাবে উত্তর দে। যদি একবার পেটানি শুরু করি না, পুরো শেষ হয়ে যাবি। স্যার মোরে বলছি। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার যেদিন কবিতা দেবীর মার্ডার হলো সেদিন থেকে রাঘব আর কাজে আসেনি। আর কি জানতে পারলে তুমি? আর স্যার দিনেশ যা কিছু বলেছিল সবই সত্যি। এখানে দিনেশ আর প্রীতির ব্যাপারে সকলেই জানে, তবে রাঘব আর কবিতার ব্যাপারে কেউ কিছু জানে না, আর না তো কেউ প্রীতি রাঘবের ব্যাপারে। ঠিক আছে মেঘা, তুমি আমাদের বলেছো দিনেশ আর প্রীতির বিয়ে হয়েছিল আর 2 মাসের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। মাঝখান থেকে রাঘব কি করে এলো? আমি তো শুধু ততটাই জানি যতটা কবিতা আমাকে বলেছিল। আর আমি ছাড়া কবিতা আর রাঘবের সম্পর্কটা আর কেউ জানতো না। এই রাঘব আর কবিতার অ্যাফেয়ার এই কাজের জায়গায় শুরু হয়েছিল? হ্যাঁ স্যার, রাঘব সারিকা টিফিন সেন্টারে প্রথম থেকেই কাজ করত, কবিতার কাজ শুরু করার অনেক আগে। আর যখন কবিতা ওখানে কাজ শুরু করলো, রাঘব ওর সঙ্গে হাসি ঠাট্টা করত, যা কবিতারও ভালো লাগতো। আরে কবিতা দি, এই কোলাপুরের ধানি লঙ্কাটা তো দারুণ ঝাল। এটা হ্যাঁ আরে আমরা কোলাপুরের লোক না, ওখানকার লঙ্কা এরকমই হয়, খুব সুন্দর, খুব চাল। হ্যাঁ একদম তোমার মতো। ধ্যাত, যা মুখে আসে তাই বলে পাগলটা। আরে সত্যি বলছি, তুমি জানো না, তুমি আশেপাশে থাকলে না আমার মন মাথা গোটা বডিতে কারেন্ট মারে। ব্যাস ব্যাস, আর ফালতু কথা বলিস না, তুই আমার থেকে বয়সে অনেক ছোট। মনটা তো বড় কবিতা দিয়ে। আমার স্বামী মরে গেছে 2 বছর হয়েছে, আর আমার মেয়েরও এখন বিয়ে দিতে হবে। আমি এটা বলবো না কবিতা যে আমি অপেক্ষা করবো, কারণ জীবনটা খুবই ছোট আর যৌবন তার থেকেও বেশি ছোট। আমি জানি যে তুমি আমায় পছন্দ করো, সত্যি। আর জীবনটা কি এরকম সারা জীবন চলে যাবে? রাঘব, আমাদের দুজনের মধ্যে এমন কিছু হতে পারে না, বুঝতে পারছো না কেন? আমি পরের কথা ভাবি না কবিতা, না বোঝার চেষ্টা করি। যা কাল ছিল আর যা কাল হবে সেগুলো সত্যি নয়, সত্যিটা এখন। এটা এটা সত্যি। কিন্তু এই সত্যিটা আমাদের দুজনের মধ্যেই থাকবে তো? তোমার দিব্যি কবিতা, আমার তরফ থেকে এই কথাটা কেউ কখনো জানবে না যে আমরা একে অপরের। আমার দিক থেকেও নয়। কবিতা আমাকে বলেছিল, কারণ ওর খুব ভয় করছিল যে ও ঠিক করছিল না ভুল করছিল। ও যদি কোনোদিন বুঝতে পারে, খুব খারাপ ভাববে আমাকে। দেখো কবিতা, ওর কথা ছাড়ো, নিজেরটা ভাবো। ছেলেটা তোমায় ভালোবাসে তো, নাকি মজা লুটছে? ভালোবাসে ও, হাসায় আমাকে, কিন্তু আমরা এর বেশি এগোতে পারবো না। ওর বয়সটা তো দেখো, কত ছোট আমার থেকে। সেটা তো ঠিক। আমি ভবিষ্যতের কথা ভাবছি শুধু প্রীতির জন্য। ব্যাস, ও শুধু সুখে শান্তিতে থাকুক, ভালো ছেলে পাক, সন্তানের জন্ম দিক, একটা সুখের জীবন হোক। আমার কি, এক একদিন শান্তিতে কাটুক, তাহলে ব্যাস অনেক হয়েছে। কি হয়েছে? জল দেব? জানি না, সকাল থেকে কিরকম জ্বর এসছে। আমি মাঝে মধ্যে ওদের বাড়ি যেতাম কেমন আছে দেখতে, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই কবিতার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল। তখন ডাক্তার বলল যে রক্তটা পরীক্ষা করে নিতে। হ্যাঁ আসুন, বসুন। ব্লাড রিপোর্টস? সব ঠিক আছে তো স্যার? আই এম সরি, কিছুই ঠিক নেই। আপনার এডস হয়েছে। আমার তারপরে রাঘবেরও রক্ত পরীক্ষা করা হলো, ওরও এইডস ছিল। কি করে হলো কিচ্ছু বুঝতে পারছি না, আমি তো এর আগে কিছু করিনি। তোমার মনে হচ্ছে আমি করেছি? হ্যাঁ, এই রোগটা তো হাতে উড়ে আসেনি। আফসোস করে আর কি হবে?
রোগ হয়েছে তো আর কি করা যাবে, চিকিৎসা করব, ছেড়ে যাবে। কিন্তু আমার জীবনটা তো বরবাদ হয়ে গেল না কবিতা। তা আমার হয়নি রাঘব, এখনো তো আমার মেয়ের বিয়েই দেওয়া হয়নি। আমাদের মধ্যে কিছু হওয়ার আগে থেকে তোর এই রোগটা ছিল। তোমার তো স্বভাব আমার নামে দোষ দেয়া, নিজের দোষটা তো একেবারে চোখেও দেখছো না। রাঘব, প্রীতির আসার সময় হয়ে গেছে, তুমি চলে যাও এখান থেকে। আর শোনো, আর কখনো এখানে আসবে না। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আজকের দিনে এইচআইভি এইডস এর ম্যানেজমেন্ট অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। পেশেন্ট অনেক বছর ধরে সুস্থভাবে আর উন্নত জীবনযাপন করতে পারে আর করছেও। কিন্তু সরকারি সাবসিডি সত্ত্বেও এইচআইভি এইডস এর ট্রিটমেন্ট আর পেশেন্টের পুনর্বাসনের কস্ট বেশ হাই। পেশেন্ট আর তার পরিবারের মানসিক অশান্তির লেভেল তো আলাদা কিছুই থাকে। এই কেসে এই সমস্ত অসুবিধার সঙ্গে এই রোগটা এমনিতেই ফ্র্যাকচার্ড একটা ফ্যামিলিকে আরো ভেঙে ফেলল, আর তাকে একটা যন্ত্রণা আর ধোকার খাদে ঠেলে দিল। স্যার, কবিতা রাঘবের সাথে সম্পর্ক এই জন্য ভাঙেনি যে ও ওকে অসুখ দিয়েছিল বলে। তাহলে কবিতা আমাকে এই কথাটা বলতে বারণ করেছিল যে আমি কাউকে এই কথাটা বলবো না। কবিতাকে খুন করা হয়েছে, ওর মেয়ে প্রীতির জীবনে ঝুঁকি আছে। খুনিকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে। কবিতা ওদের দুজনকে হাতে নাতে ধরেছিল। মানে এই অসুখটা জানার পরেও? কি হয়েছে কবিতা, এত কাঁদছিস কেন? দেখি তো মনে হচ্ছে শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছিস নাকি? আরে দেখিয়েছি, ওষুধও খাচ্ছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আসছি। তুই দাঁড়ালি কেন? প্রীতির জন্য। প্রীতির জন্য? আরে ও তো কখন বেরিয়ে গেছে। চলে গেছে? হ্যাঁ, আর ওই যে রাঘব আছে না, ওর সাথে বাইকে বসে চলে গেল। আমি গেলাম রে। মানে রাঘবের প্রীতি আর কবিতা দুজনের সাথেই অ্যাফেয়ার ছিল? হ্যাঁ স্যার, কিন্তু কবিতা কিছু বলতে পারতো না। ওর মুখে এমন গরম জিনিস ছিল যে না ও চিবাতে পারতো, না গিলতে পারতো, না ফেলতে পারতো। যদিও প্রীতিকে সবকিছু বলে দিত, তো ওর সাথে রাঘবের সম্পর্ক আর অসুখ দুটোই জানাজানি হয়ে যেত। তা সত্ত্বেও প্রীতিকে বোঝানোর চেষ্টা করেছিল। আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ, রাতে। হ্যাঁ, বাই। 11টা বেজে গেছে, এত রাতে কাকে ফোন করবি তুই? আছে এক বন্ধু। ছেলেও? তুমিও চেনো ওকে। আমি শুধু জানি না, ভালো করে চিনি। প্রীতি, কাল থেকে তুই ওই রাঘব পান্ডের সঙ্গে কথাও বলবি না। কাল থেকে না, আজ রাত থেকে। ওহো, তো তুমি গোয়েন্দাগিরি করছো আমার ওপর? আরে আমার ভাগ্যটা খুব ভালো যে তোদের দুজনকে আজকে একসঙ্গে দেখে ফেলেছি। দেখো মা, আমি ছোট বাচ্চা নই, আর ও কোনো ঘাটের মরা বুড়ো নয়। ভালো বন্ধু আমরা, আর পরে অন্য কিছুও হতে পারে। পরে তোমাদের দুজনের মধ্যে কিচ্ছু হতে পারে না, বুঝেছো? এত ভবিষ্যতের কথা কেন ভাবছো মা? আমি ওকে হ্যাঁ না কিছু বলিনি, আর ও আমাকে কিছু জিজ্ঞাসা করেনি। ব্যাস, ভালো বন্ধু, তুমি বুঝবে না। আমার যেটুকুনি বোঝার সেটুকুনি আমি বুঝেছি। আমার দিক থেকে কোনোদিন হ্যাঁ হবে না, কোনোদিন না। স্যার, কবিতা জেদি ছিল। ও প্রীতিকে কিছুই সোজাসুজি বলতে পারছিল না যে রাঘবের সঙ্গে ওর সম্পর্ক ছিল আর দুজনেরই এডস হয়েছে। আর ও চেষ্টার খামতি রাখেনি। ও যেন তেন প্রকারে প্রীতিকে রাঘবের কাছ থেকে ছাড়িয়ে এনে দিনেশের সাথে বেঁধে দেয়। বেঁধে দিল না গলায় ঝুলিয়ে দিল? না স্যার, দিনেশ তো প্রথম থেকেই প্রীতিকে পছন্দ করত। আর প্রীতি, ও কি করে রাজি হলো? ওই মেয়েটা তো না জীবন থেকে কিছু শেখে, না ভবিষ্যতের সম্পর্কে কিছু ভাবে। কখন পাল্টাবে, কখন কি ভাববে, কেউ কিচ্ছু বলতে পারবে না। তখন ওর মনে হয়েছিল দিনেশের সাথে বিয়ে করবে, তাই করেছিল। ওই যে বলে না, একদম খামখেয়ালি মেয়ে। তুই আমাদেরকে মিথ্যে কথা বলেছিলিস দিনেশ।
যে তোর আর প্রীতির বিয়ের পর মিল ছিল না, সেই জন্য তোরা আলাদা হয়ে গেলি। স্যার এটাই কারণ ছিল আমাদের আলাদা হওয়ার স্যার, এটাই সত্যি স্যার। সত্যিটা আমরা জানি। তোর আর প্রীতির 2 মাসের বিয়ের মধ্যে তোরা আলাদা হয়ে গেলি। ব্যাপারটা কি এখনো সহজ মনে হচ্ছে? এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র ছিল। স্যার বিয়ের পর কেন ছাড়াছাড়ি হলো? প্রীতি একটু লেবু নিয়ে আসবে? আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে কোথায় চলে গেল এরা দুজন? পুরো ডালটাই এখন পুড়ে গেল। কি হয়েছে বাবা দিনেশ? ঠকানো হয়েছে। আমাদের বিয়ের আগের থেকে এসব চলছিল? হ্যাঁ। না আপনি মাঝখানে কিছু বলবেন না। তোমার মা সবকিছু জানতো না? হ্যাঁ জানতো। দেখুন আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। মা তো আমাকেও ঠকিয়েছে। আমি তো তোমাকে বিয়ে করতেই চাইনি, মাই তো আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আরে তোমাদের তো মনটাই খারাপ যে আমার সাথে এত বড় একটা গেম খেললে। না না বাবা, আমি তোমাদের সুখী দেখতে চেয়েছিলাম। সুখী? আমি এর সাথে কি করে সুখী থাকবো বলুন আপনি? একটা পথ আছে, তুমি আমার সঙ্গে থেকোই না। না না প্রীতি, ক্ষমা চেয়ে নে। আর এরকম ভুল কখনো করিস না। ভুল তো তুমি করেছো মা, যে আমাকে ওর গলায় ঝুলিয়ে দিয়েছো। এসব তোমরা কি বাজে কথা বলছো? বিয়ে হয়েছে 2 মাস পূর্ণ হয়নি এখনো। দিনেশ বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে এটা গোপন করেছি। ওকেও ক্ষমা করে দাও, ও আবার একই ভুল করছে। কিন্তু এই আলাদা হওয়ার কথা একদম বলো না। যখন থেকে আমি ওদের নোংরা অবস্থায় রেখেছি না, তখনই ভেবে নিয়েছি এর সাথে আমি থাকতে চাই না। মা, আমি ওর সমস্ত জিনিস পাঠিয়ে দিচ্ছি। না না বাবা, এরকম কথা বলো না। আজকের পর থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা দুজন আমার কাছে মৃত। তোমরা দুজন আমার কাছে মরে গেছো, এটাই বলেছিলিস না তুই কবিতাকে? রেগেছিলাম স্যার, তাই বলে ফেলেছি। আর রাগের মাথায় করেও দিলি, কবিতাকে শেষ করে দিলি। না 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 স্যার, মায়ের দিব্যি। প্রীতি কোথায়? আর রাঘব কোথায়? আর এটাও বল, এই দুজনের লাশ কোথায়? স্যার, আমরা দুজনে আলাদা হয়েছি 1 বছর হয়ে গেল। আমরা সবাই ওই সারিকা ডিফেন্সে কাজ করতাম। আমি ওই 3 জনের সাথে কথা বলতাম না স্যার, ওদের দেখে তাকাতামও না স্যার। আপনি যাকে ইচ্ছা জিজ্ঞেস করুন স্যার, সবাই জানে। সবাই এডসের ব্যাপারটা জানতো? কোন ইটসের কথা স্যার? সেই এডসের ব্যাপারটা, যেটা শুনে তোর মাথা খারাপ হয়ে গেছিল আর তুই কবিতাকে খুন করেছিস। আর হতে পারে প্রীতিকে এবং রাঘবকেও। আপনি কি বলছেন? কার ইটস ছিল বলুন। স্যার, এই এডসের কথাটা শুধু রাঘব, কবিতা আর আমিই জানতাম। কবিতা এত অসুস্থ ছিল, ওষুধও খাচ্ছিল, আর প্রীতি কখনো জানতেই পারেনি। ওই মেয়েটা তো নিজের কথা ছাড়া আর কারোর কথা ভাবেইনি। তাহলে প্রীতি কবে আর কি করে জানতে পারলো? নাকি জানতেই পারেনি? এর আগে ব্যাপারটা আরো জটিল হয়ে যাক, কবিতা প্রীতিকে সবকিছু বলে দিয়েছিল, সবকিছু। ছোবে না আমাকে। মা, তোর মনে হচ্ছে আমি তোর গায়ে হাত দিলে এই রোগটা তোর হবে? হবে না। কিন্তু যদি তুই ওই রাঘবের সঙ্গে সম্পর্ক রাখিস, তাহলে ও তোকেও ওই রোগটা দিতে পারে, যেটা আমাকে দিয়েছে। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে। ঠিক আছে, ভালোই হলো। এটাই হয়তো আমার কপালে লেখা ছিল। কিন্তু মা, এখন সবকিছু জানা সত্ত্বেও তুই যদি ওই রাঘবের সঙ্গে সম্পর্ক রাখিস, তাহলে এটা ভাগ্যের লেখা হবে না, এটা নিজের জেদ আর বোকামি হবে। অনেক দেরি হয়ে গেছে মা। এ, তুই ওর সঙ্গে সম্পর্ক করে ফেলেছিস? মন জুড়ে গেছে, আর কোনো অসুখ সেটাকে ভাঙতে পারবে না। স্যার, স্যার, আমি এই সমস্ত কিছু জানতাম না স্যার।
রাঘবের যদি এইডস হয়ে থাকে, হতে পারে বিয়ের আগে ও প্রীতিকে এই রোগটা দিয়ে দিয়েছে, আর প্রীতি আমাকে। যতক্ষণ না কেস সলভ হয়ে যাচ্ছে তুই এখান থেকে কোথাও যাবি না। আপাতত বাড়ি যেতে পারিস। স্যার, আমি যতটুকু জানতাম সবটাই আপনাকে বলে দিয়েছি, কিচ্ছু লুকাইনি। এছাড়া আর কিচ্ছু জানি না স্যার। ঠিক আছে, তুমি এখন এসো, দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। স্যার, আমার মনে হচ্ছে না এই দীনেশ মার্ডারের পেছনে জড়িত। কবিতা রাঘব আর প্রীতির ব্যাপারে রাজি ছিল না। হতে পারে যে প্রীতি কবিতাকে মার্ডার করেছে, বা প্রীতি আর রাঘব মিলে কবিতাকে মার্ডার করেছে। স্যার, এটা জেনে হতে পারে যে ওর মায়ের প্রেমিক ছিল রাঘব, আর ওর মায়ের এইডস রাঘবের কারণেই হয়ে থাকতে পারে। প্রীতি নিজের ইচ্ছেতে ওর সাথে যাবে? যাদব, যখন মনে জ্বালা ধরে তখন মাথায় আগুন লেগে যায়, আর মনুষ্যত্বও পুড়ে ছাই হয়ে যায়। জানি না রাঘব এই প্রীতিকে কিভাবে বুঝিয়েছে, আর আমরা এটাও জানি না যে ওরা কেন করলো, কিসের জন্য করলো। একবার হাতের মুঠোয় আসলে সব জানতে পারবো। স্যার, মোবাইলের সার্ভিস প্রোভাইডারের থেকে রাঘবের ঠিকানা পেয়েছি। আগে কি ব্যাপার? রাঘব কোথায়? ও তো নাগপুর গেছে, কিন্তু আপনি ওকে খুঁজছেন কেন? একটা মার্ডার কেসের, আর হয়তো কিডন্যাপিং এর। কি? না না স্যার, আমার ছেলে কারোর খুন করতে পারে না। আজ পর্যন্ত ও কাউকে একটা চর পর্যন্ত মারেনি। নাগপুর কবে গেছে বলতে পারবেন? নভেম্বর 4 তারিখে। আরে বাবা, এই তো 2 দিন হলো ফিরলি, আবার কোথায় যাচ্ছিস? বাবা, নাগপুরের লাস্ট ট্রেন আছে, কাল সকালে একটা নতুন কাজের কথা বলতে যাব। কেন, এই কাজটার তোর কি হলো? ব্যাস মা, এখানে কাজ করতে আর ভালো লাগছে না, আর ওখানে মাইনেটাও বেশি। বাবা, এমনিতেই তোর শরীরটা ভালো নেই, আবার তুই অন্য জায়গায় গিয়ে কাজ করবি? এটা নাগপুরের কোথায়, আর কোম্পানির নাম কি? আরে বাবা, ফোন করে বলবো তো তোমাদেরকে, এখন আমার লেট হচ্ছে, যেতে দাও। আর আজ সকালেই ফোন করেছিল, বলছিল কাল কাজ পাকা হয়ে গেলে তখনই কোম্পানির নামটা বলতে পারবে। ও কন্ট্যাক্ট কি করে করে? ওর মোবাইল তো বন্ধ। ও বলছিল মোবাইলটা খারাপ হয়ে গেছে, সেই জন্য বুথ থেকে ফোন করেছিল। আপনার মোবাইলে? হ্যাঁ। ওই পিসিওর নাম্বারটা আমায় দিন। দিচ্ছি। মাফ করবেন স্যার, দেখে থাকলেও কিছু মনে থাকবে না। কেন মনে নেই? এমনিতেই আজকাল পিসিওর ব্যবহার খুব কম লোকেই করে, এই গোনা কয়েকটা লোককে মনে রাখা খুবই সহজ। না স্যার, এখানে আজও লোকে পিসিও থেকে ফোন করে, সবাইকে মনে রাখা খুব কঠিন কাজ। ঠিক আছে যাদব, এখানকার লোকাল পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করো আর এই পিসিওর উপর নজর রাখো। স্যার, এখানকার খোঁচরদেরও বলে দাও এই রাঘব এখানে ফোন করতে নিশ্চয়ই আসবে। এসে গেছে স্যার। এখন ধরবে না, শুধু পিছু নাও, মেয়েটারও খোঁজ পেতে হবে। আশা করছি মেয়েটা বেঁচে আছে। স্যার, রুম নাম্বার 201। কোথায়? এদিকে।
প্রীতির সাথে কি হয়েছিল? প্রীতি কি ওই লজের রুমে ছিল? আর রাঘবের প্ল্যান কি ছিল? কবিতাকে কেন আর কিভাবে মারা হলো? কবিতাকে কি রাঘব আর প্রীতি মিলে মেরেছিল নাকি অন্য কেউ? প্রশ্নের বর্ষা হচ্ছিল আর উত্তর ছিল রুম নাম্বার 201-এ। কে ওখানে? পুলিশ, দরজা খোলো। চল চল। স্যার, আমি প্রীতিকে ভালোবাসি। এডস হোক বা ক্যান্সার, যাই হোক, ছিলাম তখন কি সব জানতাম? আর এটা ভালোবাসার পরেও হতে পারে বা বিয়ের পরও। এমন কি প্রেমে পড়েছিলিস যে তোর বুদ্ধিটাকে শেষ করে দিয়েছে? তুই তো কবিতাকে ভালোবাসতিস নাকি বাসতিস না? না স্যার, তখন মিথ্যে বলেছিলাম। আমি তোর সঙ্গে শুধু মস্তি করতে চেয়েছিলাম। যেটা তুই এখন প্রীতির সাথে করছিস, অসুখটা জানার পরেও, এটাই তোর আসল ভালোবাসা? হিংসে করতো আমাকে। ও সহ্য করতে পারেনি যে রাঘব আমাকে ওর থেকে বেশি ভালোবাসে। হিংসে করতো না ও তোকে, তোকে নিয়ে চিন্তা করতো। সারা জীবন খেটে গেছে তোকে ভালো রাখার জন্য। এসব ভুল ছিল। ও আমাকে কখনো সুখী দেখতেই চাইতো না। এই জন্য আমাকে ওই দিনেশের গলায় ঝুলিয়ে দিয়েছিল। দেখো মা, আমি আর দিনেশ এখন আলাদা হয়ে গেছি। তুমি আমার আর রাঘবের মাঝখানে এসো না। ও তোর পক্ষে ঠিক নয়। আরে তুমি আমার জন্য ঠিক নও। সহ্য করতে পারো না আমাকে, দেখতে পারো না যে রাঘব আমাকে তোমার থেকে বেশি সুন্দরী মনে করে। পাগলের মতো ভালোবাসে আমাকে, বুঝেছো? তোমার মতো নয়। রাঘব আমাকে সব বলেছে, কি করে তুমি ওর গলায় ঝুলেছিলে, তারপর ওর সঙ্গে জবরদস্তি করে ওকে এই রোগটা ঢুকিয়ে দিয়েছো। আমার আগে থেকে রোগটা ছিল না, ওই আমাকে দিয়েছে। আর আমি ওর গলায় ঝুলেছি না ও আমার গলায় ঝুলেছে, এর সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা কথা মনে রাখ, এই রোগ আমাদের দুজনকেই শেষ করে ফেলবে খুব তাড়াতাড়ি। আর আমি এর থেকে তোকে বাবুই। তুই ওর সঙ্গে শুয়েছিস? বল না, শুয়েছিস ওর সঙ্গে? আমি ওর সঙ্গে যা খুশি করি তাতে তোমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? তুই এত শয়তান আর নোংরা ছেলে, এটা আমি কোনোদিন ভাবিনি। আজ থেকে তুই আমার মেয়ের আশেপাশে ঘোরাফেরা করলে দেখ আমি তোর কি হাল করে ছাড়ি। সোজা পুলিশের কাছে যাব আমি, আর ওরা তোর হাত পা ভেঙে দেবে, সব বন্ধ করে দেবে, বুঝেছিস? আমি যখন শুনলাম মা রাঘবকে মেরেছে, আমার তখন খুব রাগ হয়েছিল। দেখো মা, আমি আগে কিচ্ছু ভাববো না যে তুমি আমার মা, অসুস্থ, এটা না ওটা। প্রীতি, গলা ছেড়ে দে, আমি আর থাকতে পারছি না প্রীতি, লাগছে। ভবিষ্যতে আমার আর রাঘবের মাঝখানে এলে সেটাই তোমার শেষ দিন হবে। প্রাণে মেরে ফেলবো তোমাকে। মাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়েছি, ভুল করেছি? দেখ, ভুল তখনই হয় যখন কারোর ক্ষতি হয়, আর এখন ক্ষতিকার হচ্ছে আমাদের, তোর আর আমার। তাহলে ভুল কি করে হবে? দেখ, এক না একদিন তো সবাই মরবে। তাহলে যার কাল মরার কথা সে যদি আজ মরে যায় তাতে ক্ষতি কি? তার মানে? মানে এই যে কবিতার তো এমনিও এইডস হয়েছে, আর আমার ওর থেকেই হয়েছে। দেখ, হতে পারে যে আমরা আরো 20 বছর বাঁচবো, কিন্তু এটাও তো হতে পারে যে আমরা 6 মাসের মধ্যেই মরে যাবো। দেখ, আমি আর অপেক্ষা করতে পারছি না। যদি তুই আমার সঙ্গে থাকিস তাহলে ও মুক্ত হয়ে যাবে। মানে মাকে মেরে ফেলবো? দেখ, ও আমাদের কাছে এখন একটা মাথা ব্যথা। ওর কাছে টাকা আছে, গয়নাও আছে। ততদিন মস্তি করতে পারবো যতদিন বেঁচে আছি। আর জীবনটা তো মস্তি করার জন্যই, তাই না? আমি একটু ভেবে বলি। আগে বল করবি কি, তারপরে ভাববো কি করে করবো। আর হ্যাঁ, বেশি ভাবিস না, সময় নষ্ট হয়। আর আমাদের কাছে সময় সব কিছু। ঠিক আছে? আমি অনেক ভেবেছিলাম, আর আমার এটাই ঠিক মনে হয়েছিল যে মার চলে যাওয়াই ভালো। প্রথমে প্রীতি বলেছিল ব্যাপারটা, আরো যদি নাও বলতো তাহলে আমি বলতাম। স্যার আমার তাড়া ছিল, অনেক বেশি তাড়া। আমি কবিতাকে মেরেছি ঠিকই, কিন্তু আমার একটু আফসোস নেই। কিন্তু আমাদের প্ল্যানে একটু ভুল হয়ে গিয়েছিল।
ভুল আমারই ছিল, রাগ হলে সামলাতে পারি না। প্রীতি, আর একটু নে না। তুই এটা ভালোবাসিস তাই তোর জন্য বানিয়েছি। না, ঠিক আছে। শোন, আমি জানি তুই যা বলেছিস সেটা রাগেই বলেছিস। আমার রাঘবের গায়ে হাত তোলাটা ঠিক হয়নি। ছেড়ে দাও মা। আমি জানি তুই রেগে যাস, আবার পরে ঠান্ডা হয়ে যাস। তুই আমাকে এখনো ভালোবাসিস, তাই না? হ্যাঁ। প্রীতি, হ্যাঁ, একটু আমার হাতটা টিপে দিবি মা? যন্ত্রণা হচ্ছে। এত রাতে আবার কে এলো? আমি দেখছি। তুই? প্রীতি, তুই একে ভেতরে আসতে দিলি কেন? ওকে আমার ঘরে পা রাখতে মানা করেছি। এটা আমারও বাড়ি মা, আর রাঘব শুধু আমার, শুধু আমার। কবিতা, তুই আমার আর প্রীতির মাঝখান থেকে সরবি কি না আমি শেষবার জিজ্ঞেস করছি। শেষবার মানে? হুমকি দিচ্ছিস আমাকে? কি করবি তুই? কি করবি? মা! প্রাণে মেরে ফেলবে। আমার এডস দিয়ে তুই এমনিও মেরে ফেলেছিস, কিন্তু তারপরেও আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তুই আমাকে ক্ষমা করেছিস? তুই ক্ষমা করেছিস? হ্যাঁ, তুই আমাকে ক্ষমা করেছিস? হ্যাঁ, তুই আমাকে ক্ষমা করেছিস? আমি তোমাকে বলেছিলাম না, আর যদি রাঘবের গায়ে হাত ওঠাও তাহলে মেরে ফেলবো তোমাকে। তুই আমাকে মেরে ফেলবি? তুই আমাকে মারবি এই কালসাপটার জন্য? হারামজাদি! এই এই চুপ চুপ, ছাড় ওকে, ছাড়। আমরা যেরকম ভেবেছিলাম সেরকমটা কিচ্ছু হলো না। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। ছাড় ওকে। কি করলি তুই? পাগল হয়ে গেছিস নাকি? কত রক্ত বেরিয়ে গেছে। আর এইভাবে তোরই মারতাম ওকে। রাজাই! রিনিতা! বাঁচাও! প্রীতি, এই বস্তা নিয়ে তাড়াতাড়ি বস্তা নিয়ে আয়। খোল খোল, ঠিক করে খোল, তাড়াতাড়ি খোল। এটা এটা ওরই ফোন তো? হ্যাঁ, তোর ফোন কোথায়? ফোন কোথায়? তোমাদের দুজনের কি এটা মনে হয় যে তোমাদের দুজনের মধ্যে যেটা আছে সেটা ভালোবাসা ছিল নাকি প্রেম ছিল? না, ছিল শুধু ঘৃণা, পাগলামো আর লোভ ছিল। তুমি এমন মানুষকে মেরে ফেলেছো যে তোমাকে ভালোবাসার বিশ্বাস দিয়ে গড়েছিল। তুমি তো তোমার মাকেই মেরে ফেললে।
যে তোমাকে তার গর্ভের মধ্যে রক্ত মাংস দিয়ে তিল তিল করে গড়েছে। আরো একবার ভেবে দেখো, তোমাদের দুজনের মধ্যে যা কিছু ছিল সেটা ভালোবাসা ছিল না প্রাণঘাতী অসুখ? দীনেশ তাম্বে, এই প্রীতি শিন্ডে, তোর মেডিকেল রিপোর্ট এসেছে, নে। ছিঁড়ে ফেলে দাও। আরে জানতে চাস না তোর রেজাল্ট কি এসেছে? না, প্রীতির এইচআইভি রিপোর্ট নেগেটিভ এসেছে। আর আমরা আরো একবার মনে করিয়ে দিতে চাই যে আমরা কোনো অবস্থাতেই এইচআইভি এইডসকে কোনো নৈতিক মাপদণ্ডে মাপতে চাইছি না, আর না তার ট্রিটমেন্ট বা তার সিরিয়াসনেসের উপর কোনো কমেন্ট করতে চাইছি। আমরা সবাই এইডস পেশেন্টদের মানবাধিকার আর উন্নত চিকিৎসার পক্ষে আছি, কিন্তু এই কেসে এই অসুখটা একটা চরিত্রের ভূমিকা নিয়েছে। এই অসুখটা ভয় এবং ইনসিকিউরিটির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা একটা অপরাধের জন্ম দিতে পারে, কিন্তু শুধুমাত্র সেই সব মস্তিষ্কে যেখানে বিকৃত মানসিকতা আছে, আর সেই সব হৃদয়ে যেখানে শুধুমাত্র অকৃতজ্ঞতা কাজ করে। ভালোবাসা যদি অন্ধ হয় তাহলে কবিতার ভালোবাসা বোবা আর কালা ছিল। কলুর বলদের মতো কবিতার ভালোবাসাও এই খেলায় পিষে যেতে থাকে, আর একবারও ভাবে না যে কিরকম ফসলের উৎপাদন হচ্ছে। আর প্রীতি নিজের বোকামতে এটা দেখতেই পেল না যে তার মা কবিতা শুধু তার ভালোই চেয়েছে। সন্তানের জন্য সবকিছু উৎসর্গ করা, তাদের যাতে কষ্ট না হয় তার জন্য জীবনের বাস্তব রূপটাকে লুকোনো, এগুলো পরে গিয়ে খুব কষ্ট দিতে পারে। সেজন্য ভালো এটাই হয় যে এইসব ব্যাপারকে ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করা হোক। কবিতা যদি নিজের প্রেমে, নিজের স্নেহতে একটু সতর্কতা অবলম্বন করত, তাহলে হয়তো ওকে এত যন্ত্রণাদায়ক মৃত্যু দেখতে হতো না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সময় উড়ে চলে ঠিকই, কিন্তু পাইলট আমরা নিজেরাই। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।